আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিবিএ ৩য় বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং দ্বাদশ শ্রেণীর জন্য আ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আসছি। সেটা হচ্ছে কস্ট শিট বা উৎপাদন ব্যয় বিবরণী। আজকে আমি তোমাদের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসে সবাইকে ওয়েলকাম টু অ্যাকাউন্টিং পয়েন্ট। অ্যাকাউন্টিং পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কস্ট শিট বা উৎপাদন ব্যয়, প্রথম ক্লাস, বিবিএ সম্মান তৃতীয় বর্ষ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমার পরিচয় দিয়ে নিচ্ছি, সৈয়দ কামরুল হাসান লিপু, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ। আমি ক্লাসের শুরুতেই যে মূল পার্থক্য কি সেটা বুঝিয়ে দিচ্ছি। আশা করি আর কেউ এই বিষয়টা নিয়ে ভুল করব না। আধুনিক পদ্ধতিতে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়কে উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সনাতন পদ্ধতিতে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়কে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় না। বর্তমানে সনাতন পদ্ধতি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের প্রচলন খুবই নগণ্য। কাজেই আধুনিক পদ্ধতিতে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করাই শ্রেয়। তো আমি আজকে আধুনিক পদ্ধতির স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে আরেকটি আমি সনাতন পদ্ধতি নিয়েও আরেকটি ক্লাস দিব আশা করি। তো তোমরা আজকে আমেরিকান পদ্ধতিতে স্ট্রাকচারটি দেখে নাও, এর মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। Cost statement or cost sheet according to American practice or modern system. এখানে একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে। এলিমেন্টস অফ কস্ট, টাকা টাকা টাকা, তিনটি ঘর দেওয়া হয়েছে। তো শুরুতে আমরা দেখব ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কস্ট। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টের মধ্যে প্রথমেই আছে বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, মানে প্রারম্ভিক কাঁচামাল মজুদ। তাহলে প্রারম্ভিক কাঁচামাল মজুদ, এর সাথে আমরা কি যোগ করব? পারচেজ অফ র মেটেরিয়ালস, তাহলে কাঁচামাল ক্রয়। এখানে নিট কাঁচামাল বের করতে হতে পারে। সাধারণত এটা সর্বোচ্চ ডিটেলস একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে, কিন্তু কোশ্চেনের মধ্যে এতগুলা নাও থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শেখার স্বার্থে আমরা টোটাল বিষয়টাকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। এখানে অ্যাড দিব ফ্রেড ইন, ক্যারেজ ইনওয়ার্ড, ট্রান্সপোর্ট ইন, মানে প্রত্যক্ষ খরচ, আন্তঃপরিবহন যেগুলো আছে সেগুলো আমরা কি করব? পারচেজের সাথে যোগ করব। তারপরে আমরা দিব এখানে টোটাল কস্ট অফ পারচেজ পেয়ে যাব। এর সাথে লেস দিব পারচেজ রিটার্ন, ট্রেড ডিসকাউন্ট এন্ড অ্যালাউন্স। এটা যখন লেস দিব, তারপরে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে, তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা অ্যাড হয় সেটা হচ্ছে এখানে লেস করতে হবে অ্যাবনরমাল লস অফ মেশিন সেলস অর ট্রান্সফার অফ ম্যাটেরিয়ালস। এখানে অ্যাবনরমাল যদি কোনো লস আসে সেটা এই অংশে ইনক্লুড হবে, সেটা শিক্ষার্থীদের মেমোরিতে থাকতে হবে। এটা বাদ দেওয়ার পরে যে অংশটা পাবো তাকে বলা হয় নিট কস্ট অফ পারচেজ। নিট কস্ট অফ পারচেজ এবং বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস এর সাথে যদি আমি নিট কস্ট অফ পারচেজ যোগ দেই, তার মানে প্রারম্ভিক কাঁচামাল মজুদের সাথে কাঁচামাল ক্রয়, নিট কাঁচামাল ক্রয় যোগ দেওয়ার পরে যে টাকা পাবো সেটা হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, যাকে বাংলায় আমরা বলি ব্যবহারযোগ্য কাঁচামাল। ব্যবহারযোগ্য কাঁচামাল। তারপরে আমরা এর সাথে আমরা অ্যাড দিব র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজের থেকে আমরা বাদ দিব ইন্ডিং ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস। আমি গত স্লাইডের রেজাল্ট এখানে নিয়ে আসছি, র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, ব্যবহারযোগ্য কাঁচামালের সাথে ইন্ডিং ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস, মানে সমাপনী কাঁচামাল মজুদ বাদ দেওয়ার পরে যে রেজাল্ট পাবো তাকে বলা হয় ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজাম্পশন বা ইউজ।
এর সাথে আমরা কি করব, অ্যাড দিব ডাইরেক্ট লেবার, প্রোডাকশন ওয়েজেস, প্রসেস ওয়েজেস, ফ্যাক্টরি ওয়েজেস, মানে প্রত্যক্ষ খরচগুলা বা মজুরিগুলা আমরা এটার সাথে অ্যাড দিলাম। তারপর ডাইরেক্ট এক্সপেন্সেস, চার্জেবল এক্সপেন্সেস, ডাইরেক্ট ওভারহেড, এগুলা যোগ দেওয়ার পরে আমি যে রেজাল্টটা পাবো তাকে বলা হচ্ছে প্রাইম কস্ট। সেটা হচ্ছে আমি ইন্ডিকেট করে দিয়েছি, প্রথমে ছিল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার হলে ডাইরেক্ট লেবার প্রত্যক্ষ মজুরি, 3 নাম্বারে ইন্ডিকেট করেছিলাম ডাইরেক্ট এক্সপেন্স, যাবতীয় প্রত্যক্ষ খরচগুলো। এই তিনটা যোগ করলে যে রেজাল্ট পাওয়া যায় তাকে বলা হয় প্রাইম কস্ট। এর সাথে এখন আমরা চতুর্থ নাম্বারে আবার এখানে ইন্ডিকেট করছি ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফ্যাক্টরি অন কস্ট। এখানে অনেকগুলা আমি অপশন এখানে অ্যাড করেছি, এতগুলা যদিও থাকবে না, অনেক জায়গায় শুধু ডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেড সরাসরি বলা থাকতে পারে, অথবা কয়েকটা আইটেম থাকতে পারে। তো আমরা স্ট্রাকচার সর্বোচ্চ দেখব, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এতগুলা আসবে না, ভয় পাওয়ার কিছু নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বুঝতেছি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস এন্ড লেবার, পরোক্ষ মজুরিগুলা এখানে আমরা যোগ করব, তার সাথে ফ্যাক্টরি রেন্ট, রেটস এন্ড ট্যাক্স এটা আমরা যোগ করব, পাওয়ার এন্ড ফুয়েল এন্ড গ্যাস এন্ড ওয়াটার এগুলা আমরা যোগ করব, লাইটিং এন্ড হিটিং এগুলা যোগ করব, তারপরে রিপেয়ারিং এন্ড মেশিনারি আছে, মেইনটেনেন্স, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি আছে, তারপরে ফোরম্যান স্যালারি যোগ করব, ডিপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং ইত্যাদি এগুলা আমাদের আসতে। তার সাথে আরো কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে ড্রয়িং অফিস স্যালারি, তার সাথে যোগ হবে অ্যামortization অফ প্যাটেন্ট, তারপরে স্পেয়ার পার্টস, তারপরে যোগ হবে ওভারটাইম প্রিমিয়াম, তারপরে কনজামেবল স্টোরস, এখানে যোগ করে আমি টোটাল পাবো টোটাল ফ্যাক্টরি ওভারহেড, টোটাল ফ্যাক্টরি ওভারহেড, এই টোটাল ফ্যাক্টরি ওভারহেড এর সাথে প্রাইম কস্ট যোগ করলে আমরা যে অংশটা পাবো তাকে বলা হবে টোটাল ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট incurred during the period or cost charged into production। এই রেজাল্টটা আমাদের অনেক সময় কোশ্চেনে নির্ণয় করতে বলতে পারে প্রাইম কস্ট বা ফ্যাক্টরি কস্ট, এজন্য আমি কালার আলাদা করে এগুলো আইডেন্টিফাই করে দিয়েছি, আশা করি সবাই সহজে বুঝতে পারতেছি। এরপর পরই ফ্যাক্টরি কস্টের পরেই আমাদের চলে আসবে বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস। এখানে আধা উৎপাদিত পণ্য বা চলতি কার্য বলা হয়, যাকে বাংলায় ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য অ্যাড করব বিগিনিংটা। তারপরে আমরা যে তারপরে রেজাল্ট পাবো তাকে বলা হয় কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দা পিরিয়ড বা টোটাল কস্ট অফ ইনপুট। এর থেকে আমরা বাদ দিব ইন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস। ইন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস বাদ দিলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি অংশ আসছে, যেটা আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজের সাথে পেয়েছিলাম বিক্রয়যোগ্য পণ্যের ডাইরেক্ট এক্সপেন্সেসের শেষে, সেটা হলো আমরা অ্যাবনরমাল লস পেয়েছিলাম, বাদ দিয়েছিলাম। এখানে আরেকটা অংশ আসছে সেলস অফ স্ক্র্যাপ বা ফিনিশ গুডস এর যে আমাদের ওয়েস্টেজ থাকে সেগুলো আমাদের এখানে বাদ দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেসের পরে, এই অংশটা অনেক সময় থাকতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা লক্ষণীয় বিষয়। এখন বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাট দিব বিগিনিং ইনভেন্টরি অফ বিগিনিং ইনভেন্টরি অথবা ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, তৈরি পণ্য যাকে বলা হয় তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। এটা আমরা যখন যোগ দিব তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এর সাথে আমরা লেস দেব ইন্ডিং ইনভেন্টরি অর ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, তৈরি পণ্যের সমাপনী মজুদ। এটা যখন বাদ দিব আমরা যে রেজাল্টটা পাবো তাকে বলা হবে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এখন এর সাথে আমরা অ্যাড দিব কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস নামে। সেখানে
কি আছে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন কস্ট। এর মধ্যে কি কি পাওয়া যেতে পারে? অফিস স্যালারি এন্ড এক্সপেন্সেস, সেটা এবং আরো থাকতে পারে অনেকগুলো অপশন। টেলিফোন বা যোগাযোগ সংক্রান্ত খরচগুলা, পোস্ট অফিস, প্রিন্টেড এন্ড স্টেশনারি, এই ধরনের খরচগুলা আমাদের আসতে পারে। লিগ্যাল এক্সপেন্সেস, তারপরে কাউন্টিং আওয়ার স্যালারি, যারা গণনা করে সময় তাদের মজুরিগুলো আসতে পারে। ম্যানেজিং ডাইরেক্টর স্যালারি, এগুলো আসতে পারে। যাবতীয় পরোক্ষ ব্যয়গুলা, ডাইরেক্টর এন্ড অডিটর ফি, এগুলো আসতে পারে। টাইম কিপিং স্যালারি, এটা আসবে। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর মধ্যে এই ধরনের অনেকগুলা অপশন আসবে। এছাড়া আরো আসতে পারে আমাদের সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে দুইটা অপশন আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বা সেলিং অন ডিস্ট্রিবিউশন অন কস্ট। সেলসম্যান স্যালারি এন্ড কমিশন, বিক্রয় কর্মীর বেতন যেটা আমরা বলি। অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন আছে। পণ্য রিলেটেড খরচগুলা, প্যাকিং আছে, এক্সপেন্সেস। মার্কেট মার্কেট রিসার্চ এন্ড সেলস প্রমোশন আছে। তারপরে স্যাম্পল এন্ড ক্যাটালগ, এই ধরনের খরচগুলো আছে। ব্যাড ডেট, আনকালেক্টেবল অ্যাকাউন্ট এক্সপেন্সেস, ডেট কালেক্ট এক্সপেন্সেস, ক্যারেজ অন সেলস, ফেড আউট মানে বই পরিবহন, এই ধরনের খরচগুলো, ট্রান্সপোর্ট আউট, শোরুম রেন্ট এন্ড রেটস, তারপরে ডিসকাউন্ট অ্যালাউন্স আছে। তারপরে আমরা এই কটা আইটেম যদি আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে পেয়ে যাই, দুইটা অপারেটিং এক্সপেন্সেস টোটালটা যোগ করলে যে টাকা পাবো সেটা যদি আমরা বাদ দিই কস্ট অফ গুডস সোল্ড থেকে, তাহলে আমরা যোগ করার পরে টোটাল কস্ট পেয়ে যাব, টোটাল অপারেটিং এক্সপেন্সেস। দুইটা অপারেটিং এক্সপেন্সেস টোটালটা সাথে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড যোগ করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল কস্ট বা কস্ট অফ সেলস বা সেলিং কস্ট। এটার সাথে যদি আমরা প্রফিট যোগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সেলস। তো এই আমেরিকান সিস্টেমে আমরা এই ধাপগুলা দেখতে পেলাম এবং অনেকগুলা আইটেম পেয়েছি যেগুলো আসলে বাস্তবে এতগুলা অঙ্কের মধ্যে থাকবে না। তো আমাদের জানার সাথে এগুলো আমরা দেখে নিলাম। এখন অনেক সহজেই আমরা এই সেলস বা প্রফিট বা কস্ট অফ টোটাল কস্ট বা কস্ট অফ গুডস সোল্ড বা প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, যেটাই বলুক না কেন, বা কস্ট অফ র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, এই ধরনের কোশ্চেন গুলা করলে আমরা যে কোশ্চেনটা করবে শুধু সেই অংশটাই আমরা বের করে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমার সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাকাউন্টিং পয়েন্ট এসকেএস লিখে সার্চ দিব এবং সাবস্ক্রাইব করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবো। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী